আজ তো ভাবির সামনে এলো না। বিয়ের দিন কি চোখটা দুলাভাই ভাবির দিকে লাগিয়ে রেখেছিলেন নাকি, যে ভাবির ফিগার কেমন তা মেপে নিয়েছিলেন? এখন পর্যন্ত ভুলতে পারেননি, তাই না? অবশ্য আপনি তো আপনার বউ ছাড়া সব মেয়েকেই সুন্দর বলেন। কখনো রুমাকে বলেন ঠোঁটে লাল লিপস্টিক দিতে, তো কখনো ভাবির ফিগার নিয়ে। আপনি পারেনও বটে দুলাভাই। রোজিনা মেয়েকে ধমক দিল। জাবির প্রতিটি কথা মাথায় গেঁথে নিল। বাড়ির সামনে এসে গাড়ি থামতেই সকলে নেমে পড়ল। আচমকা জাবির সবাইকে উদ্দেশ্য করে বলল, অপু, আজ থেকে তুমি কখনো আমাদের বাড়িতে রাতে থাকবে না, আমার আদেশ। আর সাবরিনা, শ্বশুর বাড়িতে না যেতে পারলে নিজে ভাড়া বাসায় ওঠো। বাড়িতে আমার দুটো বাড়ন্ত বয়সের বোন আছে, আমি নিরাপদ বোধ করছি না এভাবে অপুর আসা যাওয়া। রোমা, শামা, উপরে যাও। জিন্নাত বেগমের মুখে হাসি। দাদিকে নিয়ে উপরে উঠে গেল জাবির। রোজিনা বেগম অবাক হলো। ছেলে এর আগে কখনো এমন আচরণ করেনি। তবে মেয়ের জামাইয়েরও দোষ আছে। ছেলেকে কিছু বলার সাধ্য তার নেই। বিয়ে করেছে, কিছু বললেই এখন সব বউয়ের কানে যাবে। আগে বউটাকে বাগে আনতে হবে। ভাইয়ের কথা শুনে সাবরিনা নাকে কান্না কেঁদে উঠল। মাকে অভিযোগ করে বলল, আম্মা, বিয়ে তো করেই ছাড়লো না, ভাইটা পর হয়ে গেল, আমার জামাইকে অপমান করলো। রোজিনা চেঁচিয়ে বলল, বেশ করেছে। তোর জামাইটা এমন ছেঁচড়া কেন? কোথায় কি বলতে হয় জানেন না? অপুর আগের ভান ধরে বলল, এই বাড়িতে আমি আর জীবনে আসবো না। আমাকে এভাবে অপমান আমি মেনে নেব না। রাগ করে চলে গেল। রোজিনা এদিকে মেয়ের কথা কানেই নিচ্ছে না। নিজের অস্তিত্ব নিয়ে ভয়ে আছে। সংসারের চাবি যদি ছেলের বউয়ের হাতে চলে যায়, তবে যেসব দম্ভ ভেঙে যাবে। শাশুড়িও নাতবো নাতবো করে না। ওই মেয়েটা এই বাড়িতে আসার আগেই নিজের অবস্থান পাকাপোক্ত করতে হবে। জাফর সাহেব রুমে বসে সালাত আদায় করছিলেন। জামির এসে বাবার খোঁজ খবর নিচ্ছিল। চোখ গেল টেবিলের উপর মেডিসিনের ব্যাগের দিকে। উঠে চেক করতেই দেখে বাবার 1 সপ্তাহের মেডিসিন সব। বেশ অবাক হলো। সে তো জিহাদকে 3 দিনের ওষুধের টাকা দিল। জিহাদের রুমের কড়া নাড়তেই জিহাদ উঠে দরজা খুলে দেখে ভাই। জামির রুমে ঢুকেই প্রশ্ন করল, দিলাম 3 দিনের ওষুধের টাকা, বাকি দিনেরগুলো আনলি কেন? টাকা কোথায় পেলি? মাথা নত করেই জবাব দিল, ভাইয়া ছিল, আপনি তো স্যালারিও পান নাই। পেয়েছি বিকেলে। টোটাল কত এসেছে বিল? 1750। পকেট থেকে 1000-এর 2টো নোট বের করে ভাইয়ের হাতে দিতেই জিহাদ মানা করতে লাগলো। জামির অবাক হয়ে তাকিয়ে বলল, কি হলো? নে। লাগলে সে নেব। আশ্চর্য, পরে চাইবি কেন? এখন দিচ্ছি, এখন রাখ। তাহলে 1000 দেন, আমি সিগারেট ছেড়ে দেব। অন্য কাজ তো এখন নাই। ছাড়বি কেন? খা, ভালো জিনিস। দুপাশে মাথা নাড়ল। 1000ই নিল। জাবির ভ্রুকুচকে অবাক হয়ে বেরিয়ে গেল রুম থেকে। বেরিয়ে যেতে যেতে বলল, টাকা লাগলেই জানাবি, যতক্ষণ আমার আছে ততক্ষণ দিব। আমি এখনো বেঁচে আছি। জি ভাইয়া। নিজের রুমে এসে জাবির ভাবতে থাকলো, আসলে কি ওর মাঝে পরিবর্তন এলো, নাকি দুদিনের আবেগ? শরতের আকাশ ভারী সুন্দর। দিনেও স্বচ্ছ, রাতেও স্বচ্ছ। মাঝে মাঝে তারাগুলো উকি দেয়। নীরবে নিভৃতে জানালার বাইরে আকাশ দেখার আনন্দ অন্যরকম। মেহেদির অবস্থার বেশ উন্নতি হয়েছে। পায়ে যতটুকু আঘাত পেয়েছে, আর দিন 10 বিশ্রাম নিলে সেরে যাবে। তবে হাতটা নিয়ে সাবধানে থাকতে হবে, কারণ ভেঙে গিয়েছে খারাপভাবে। ফোনে আলোচনায় বসেছে বন্ধুরা। মাঝে শাকিল প্রশ্ন করল, জাবির, তুই কি ভাবির সাথে দেখা করবি না? জাবির নিরুত্তর। তাইফও একই প্রশ্ন করল। এবার প্রত্যুত্তরে বলল। সময় পাচ্ছি না। শাকিল ধমকে বলল, ভাবি দেখতে কেমন তুই জানিস? হুম, ছবি দেখেছি। কেমন? মেকআপ করা ছিল, দেখতে ভালোই। তাইফ বাংলায় গালি দিয়ে বলল, গালিটা তোরে দিলাম না শুধরানোর জন্য। একটা মেয়ে বিয়ের পর থেকে আজ অবধি স্বামীকে চোখে দেখেনি। তোদের বিয়ের প্রায় 1 মাস হচ্ছে। তোর কাছে কি ব্যাপারটা অদ্ভুত মনে হচ্ছে না? কথা হয়েছে তোর বাবির সাথে? হুম, একবার। মেহেদি অসুস্থ অবস্থায় ফোনে গালি ছুড়ল। হাদা, বিয়েটা করেছিস কেন? জাবির শান্ত স্বরে বলল, আমার জানা মতে
মেয়েটা ভালো, বিয়ের পরের সপ্তাহ থেকে ওর ফাইনাল এক্সাম শুরু হয়েছে। ব্যস্ত আছে তাই আমাকে আর ফোন দেয়নি, আমিও বিরক্ত করিনি। এক্সাম শেষে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসবো। এত তাড়া তো আমার নেই। পরীক্ষাটা সুস্থ পরিবেশে থেকে ভালো করে দিক। কি জানি এই বাড়ি এলে কেমন থাকে। থাকুক না আর কটা দিন ভালো নিজের বাসায়। তোরা এমন করছিস কেন? তোদের ভবিষ্যৎবাণী অনুযায়ী একটা তথ্য বেশ মিলে গিয়েছে। বলেছিলি না পরীক্ষার জন্য বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, তাই হলো। শাকিল খেকিয়ে উঠে বলল, মানুষ বউ ফালাইয়ে এক রাত থাকতে চায় না, আর তুই বউ চোখে না দেখে অপেক্ষা করতেছিস। মহাপুরুষ আমাদের বন্ধু, ধন্য আমরা। কথার মাঝে ফোন কাটলো তাই। রঙ্গনা নেক্সট উইক চলে যাচ্ছে, তোকে নাকি ফোন দিলে পাই না। জাবিরের গলা গম্ভীর হলো। ব্লক করে রেখেছি। দেখা করতে যাচ্ছে। বিয়ে করেছি, আপডেট দিসনি? না, সেটা তুই নিজ মুখে ওকে বলবি, আমরা তাই চাই। দিন তারিখ ঠিক কর, দেখা করব। ওকে। বন্ধুদের সাথে কথা শেষ করে বিছানায় গাইলিয়ে দিল। অতীত ভুলে যেতে চাই। ফোনে যাবতীয় মেল চেক করে মনে হলো ঘুমানো প্রয়োজন। আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে। দরজায় আঘাত হলো, খুলে দেখে দু বোন দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই দুজন মন খারাপ করে ভাইয়ের অনুমতি নিয়ে খাটে বসলো। শামা নালিশ করে বলল, আপনি বড় আপাকে এখনো এই বাড়িতে রেখেছেন কেন ভাইয়া? কি হয়েছে? রোমা মুখ গোমড়া করে বলল, আমাদের দুজনকে বোঝা বলেছে আমরা নাকি অন্ন ধ্বংস করে যাচ্ছি। আম্মা আব্বা না চাইতে আমরা চলে এসেছি, আগাছা আমরা। শামা কথা কেড়ে নিল মুখ থেকে, ক্ষেপে বলল, ভাইয়া রোজ রোজ এসব শুনতে ভালো লাগে না। আমরা কি ওর খাই? কিছু হলে বলে অন্ন ধ্বংস করি। ও আর ওর বদমাস স্বামী যে আপনার অন্ন ধ্বংস করে তাতে সমস্যা নেই। আজই বের করুন ওকে। আম্মা ওর জন্য সবসময় আমাদের দুজনকে বকে মারে। আমাদের কি দোষ ভাইয়া? এতটুকু বলেই আজ শামাও কাঁদছে। দু বোনের চোখের পানি দেখে উঠে বসলো। রুম থেকে বেরিয়ে ডাইনিং এ এলো। পিছু নিল দু বোন। ডাইনিং এ জিহাদ, সাবরিনা এবং রোজিনা। জিহাদের সাথে মা বোনের জোরালো তর্ক চলছে। রোজিনা বকা দিচ্ছে কোনো এক কারণে ছেলেকে। জাবিরকে এভাবে আসতে দেখে সাবরিনা আর জিহাদ ঠোক গিলে দাঁড়িয়ে পড়ল। সাবরিনা বিড়বিড় করে মাকে বলল, আম্মা, নির্ঘাত এই বদমাস দুটো গিয়ে নালিশ করেছে। কোন কুক্ষণে পেটে নিয়েছিল এই দুটোকে? জাবির ঠান্ডা মাথায় প্রশ্ন করল। ওদের দুজনকে বোঝা কে বলেছে? মিসেস রোজিনা উত্তর দিল। আমি বলেছি? কি হয়েছে? মায়ের মুখের উপর তর্ক করে না কখনো জাবির। আজ বলেই ফেলল। কেন? ঘরের সব কথা বাইরে গিয়ে বলে কেন? শুক্রে কদিন হলো না বউ এসেছে। এই রোশনীকে কেন বলছে সাবরিনা এই বাড়িতে জামাই নিয়ে থাকে? বিয়ে দিয়ে দুটোকে তাড়াতে পারলে বাঁচি। জাবির মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এত বৈষম্য কেন? নিজের পেটের সন্তানদের মায়া একজন মা কিভাবে বুঝেন না? নাকি তাদের মাই ভিন্ন? মায়ের কথাগুলো শুনে স্পষ্ট জানিয়ে দিল, আজ থেকে এই বাড়িতে আমি তোমার আব্বার এবং রোমা শামার খরচ দিব। এর বাইরে যারা আমার বিপক্ষে গিয়ে ওদের বোঝা বলার সাহস দেখিয়েছে বা দেখাবে, ভবিষ্যতে তারা যেন বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যায়। জিহাদ আচমকা ভাইয়ের কাজ ঘেঁষে বলল, ভাইয়া, আমি কিছু বলিনি, বড় আফা বলছে। আমি এতক্ষণ আম্মা আর আফাকে তাই বোঝানোর চেষ্টা করছি। কথা তো বাবিকেই বলছি, বাইরের কাউকে তো নয়। এই বাড়িতে আসলেই তো দেখতে পাবে। এখানে মিথ্যা তো কিছু বলে নাই, কিন্তু আম্মা বুঝতেই চাইছে না, উল্টা দুজনকে বকছে। জিহাদের লাফালাফি 1 মাস আগেই কমে গিয়েছে। কোনো এক কারণবশত সেই থেকে ভাইয়ের অবাধ্য হয় না। সাবরিনার দৌরাত্ম্য কমার নাম নেই। বড় ছেলের এমন তেজ দেখে আজ মিসেস রোজিনা চুপ না থেকে বলল, তুই কি আমার বাড়ি থেকে আমার মেয়েকে বের করে দিবি? তবে আমিও থাকবো না এই বাড়ি। ঠিক আছে, জিহাদ যে যেতে চাই গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসিস। মুখের উপর জবাব দিয়ে চলে গেল জাবির। রুমে ঢুকে খুব জোরে দরজা আটকে দিল। রোমা শামাকে চুলের মুঠি ধরে মারতে আসলো মিসেস রোজিনা। তখন ডাইনিং এ হাজির হলো জাফর সাহেব।
কন্যাদের উপর এমন অত্যাচার দেখে চেঁচিয়ে উঠলেন। জিহাদ মা থেকে বোনদের বাঁচিয়ে ছুটে গিয়ে বাবাকে ধরে চেয়ারে বসালো। ঘরে এমন লঙ্কা কাণ্ডের কারণ জানতে চাইলে জিহাদ শুরু থেকে সব বর্ণনা করে। জাফর সাহেব বড় ছেলেকে ডাকতে বললেন। জাবির বাবার সামনে এসে দেখলো বাবা চিন্তিত। সরাসরি প্রশ্ন করলেন ছেলেকে। তুমি তোমার আম্মু এবং সাবরিনাকে কি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো বাবা? দৃঢ় কণ্ঠে বলল। আম্মাকে বলিনি, আম্মা নিজ থেকে বলেছে। কেন? আজ কেন যেন বড় ভাইয়ের হয়ে দুটো কথা বলতে ইচ্ছে হলো জিহাদের। বলেই ফিরল সকলের সামনে গলা উঁচিয়ে। আব্বা, ছোট মুখে বড় কথা, মাফ করবেন। রোমাস আমাকে খাওয়ানো পড়ানোর তৌফিক ভাইয়াকে আল্লাহ দিয়েছেন। সেখানে বাড়ির অবঞ্চিত কেউ যদি ওদের বোঝা বলে আপনার কেমন লাগবে? এছাড়া ভাবিকে নিয়ে অনেক বাজে কথা শুনিয়েছে, যেখানে ভাবি এই বাড়ির চৌকাঠে এখন অবধি পাই দেয়নি। ভাবি আসলে তো বাড়িটাকে নরক বানিয়ে ফেলবে, অশান্তি বাঁধিয়ে দিয়েছে এখনই। এর মাঝে একটা কথা তো বলিনি, রোমার দিকে কুনজর দিয়েছে দুলাভাই। তা নিয়ে সকাল থেকে আফাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আফা নাসরবান্দা, তার স্বামী নাকি সাধু। রোমার সাথে যা করে ওগুলা নাকি দুষ্টামি, সমস্যা নাকি রোমার মধ্যে, ওর স্বামীর আগে পিছে ঘুরে। আমি শুধু আফাকে দেখে ভাবি এতটা অবুঝ হয় কি করে একটা মানুষ। স্থির চোখে ভাইকে দেখছে জাবির। এই প্রথম ছেলেটা সাহস করে সঠিক কথা বলেছে। ভাইয়ের মাঝে কদিনা আমল পরিবর্তন, তার দোয়া কবুল হয়েছে। ভাইটা সঠিক পথে সত্যি ফিরে এসেছে। ভাই দাঁড়িয়ে আছে দেখে জিহাদ চেয়ার নিয়ে ভাইকে বলল। ভাইয়া বসেন। চুপচাপ বসলো জাবির। বরাবরই পারিবারিক ঝামেলা এড়িয়ে চলা মানুষটার রুক্ষ আচরণে পরিবারের সকলে আজ স্তব্ধ। জাফর সাহেব দুশ্চিন্তা নিতে পারেন না। ছেলেটা পরিবারের সম্পূর্ণ দায়িত্ব কাঁধে নেওয়ার পরও কিছু মানুষকে সুখী করতে পারছে না। এই ব্যাপারটা তিনি বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করে আসছেন। জিহাদের দিকে তাকিয়ে বলল। তুমি আপুকে নিয়ে যা বলছো তা কি ঠিক বলছো? সাবরিনা চেঁচিয়ে বলল। মিথ্যা কথা আব্বা, সব এদের সাজানো নাটক। আমার স্বামীর বদনাম করে আমাকে বাড়ি থেকে বের করার ফোন দি। ওর নিজের চরিত্রেরও তো ঠিক নেই। আপনি জানেন না কদিন আগে জেল খেটেছে? যে ব্যাপারটা সবাই আড়ালে রাখলেও জাফর সাহেব থেকে আজ তার সম্মুখে চলে আসলো। জেলের কথা শুনে উত্তেজিত হয়ে গেলেন তিনি। ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে গেলেন জিহাদ। ভাইয়ের আরো কাজ ঘেঁষে পেছনে আড়াল হলো। এই বোনকে আজ ঠকবাজ মনে হচ্ছে। রক্তের সাথে প্রতারণা করতে দেরি করলো না। জাবিরের চোখে মুখে আতঙ্ক। এখন যদি বাবা অসুস্থ হয়ে যায়, মানুষটা প্রবল আত্মসম্মান নিয়ে বেঁচে আছে। কখনো কটু কথা শুনতে হয়নি কারো। একবার এর ব্যতিক্রম হয়েছিল, সেই সমস্যা নিমিষে সমাধান করেছে জাবির। আজ যদি এই খবর শুনে বাবা অপমান মূর্ছা যায়, তা হবে দুই ছেলের ব্যর্থতা। জাবির চিৎকার দিয়ে সাবরিনাকে বলল। তোকে আমি এই বাড়িতে থাকতে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি। বাড়ির শান্তি যেন নষ্ট না হয়, সব সহ্য করে যাচ্ছি। আর তুই কি না আমার বাড়িতে থেকে আমার ভাই বোনদের নিয়ে কথা বলিস, কখনো রুমা শামা তো কখনো জিহাদ। স্রেফ মুখটা সেলাই করে দিব, আর একটাও শব্দ উচ্চারণ করবি তো। জাফর সাহেব অসুস্থ হয়ে পড়েছেন। জাবির জিহাদ বাবাকে ধরল। মিসেস রোজিনা হাহুতাশ করে বলতে লাগলো। কাকে বিশ্বাস করব? পেটের সন্তান রাজ বেইমানি করলো, ছেলে বিয়ে করিয়েছে সুখ করতে, অথচ বিয়ের পর ছেলে দেখি মায়েতে চিনে না। বউয়ের কান পরা কি মা বোন থেকেও আপন হয়ে গেল? কেন যে এমন ছেলে পেটেই মরল না? আজ এমন দিনও দেখতে হলো যে ছেলে মাকে ঘর থেকে বের করে দিতেও ভাবলো না। শুলের মতো বুকে বিচ্ছে প্রতিটি বাক্য। রক্তক্ষরণ এভাবেও হয়, যা দেখা যায় না। জিহাদ চিৎকার করছে মায়ের সাথে এভাবে ভাইকে বলার জন্য। রুমা শামা কাঁদছে। মিসেস রোজিনা বুদ্ধি হারিয়ে ছেলেকে অভিশাপ দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে জাফর সাহেব স্ত্রীকে ধমকে বললেন। রোজিনা, থামো তুমি, নতুবা আমার মুখে এমন কিছু উচ্চারিত হবে যে শেষ বয়সে ছাদ হারাবে। জাবির বাবাকে শক্ত করে ধরে বলল। আব্বা, উত্তেজিত হবেন না, আপনি রুমে চলুন, আমি দেখছি। ছেলেকে শাসিয়ে বলল। কি দেখবে তুমি?
এই মেয়েটার জন্মের পর থেকে আমার সংসারে অশান্তি নেমে এসেছে। সন্তান আল্লাহর নেয়ামত, তবে সাবরিনার জন্য প্রথমে গ্রামের ভিটের মাটি ছাড়লাম, ব্যবসায় লস দিলাম, অ্যাক্সিডেন্ট হলো, শেষমেশ চাকরি থেকে অবসর নিলাম, অসুখ বাঁধিয়ে নিজেই পালিয়ে বিয়ে করেছে। এরপর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এলো সংসার না করে। কিছু তো অলক্ষণে আছে। আজ আমার সংসারেও অশান্তি। তোমার মায়ের এই মেয়ে নিয়ে সব কিছুতে আহ্লাদ বেশি। থাকুক, মেয়ের সাথে দুজনেই বেরিয়ে যাক, আমি ওকে ছেড়েই। জাবির বাবার মুখ চেপে ধরল। 4 সন্তান ধরে বাবাকে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। ডাক্তার জাফর সাহেবকে উত্তেজিত হতে বারণ করেছেন। বাবাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিল জাবির। 3 ভাই বোনের মুখের দিকে তাকিয়ে বলল, শোনো, এক জায়গায় থাকলে অনেক কিছুই হয়। আব্বা আজ যদি মুখ দিয়ে কিছু বের করতো, সর্বনাশ হয়ে যেত। যত যাই বলি, যাই করি, মা তো আমাদের। আমি এখানে থাকলে সমস্যা বাড়বে। জিহাদ, একটা উপকার করতে পারবি? জি ভাইয়া। রোমা আমাকে ভালো আর নিরাপদ দেখে একটা হোস্টেলে উঠিয়ে দেই। অপুর স্বভাব যে খারাপ আমি আরও আগে টের পেয়েছি। তুই ভার্সিটিতে থাকবি, বাসায় আমি থাকবো না। ওদের নিরাপত্তা কি? আমাদের অনুপস্থিতিতে অপু এই বাসায় আসবেই। ওদের হোস্টেলের খরচ যা লাগে আমি দিব। বাসায় তুই থাক আব্বা আম্মার দেখভালের জন্য। 3 জন একসাথে প্রশ্ন করল। আর আপনি? জাবির হেসে বলল, আমার সামর্থ্য নেই তোদের জন্য আরেকটা বাসা ভাড়া করার, নতুবা একসাথে থাকতাম। আমি আপাতত মেসে বা কোনো বন্ধুর বাসায় উঠে যাচ্ছি। থেকে যেতে পারবো কোথাও না কোথাও, চিন্তা করিস না ওটা নিয়ে। আম্মা সাবরিনাকে নিয়ে থাকুক এই বাড়িতে। এসব ঝামেলা ভালো লাগে না, আর পরিস্থিতি ঠান্ডা হলে ফিরে আসবো সবাই ইনশাল্লাহ। 3 ভাই বোনের চোখে পানি। রোমা কাঁদতে কাঁদতে বলে, সাবরিনা আপা কেন এমন হলো? বোনকে কাছে টেনে বুঝিয়ে বলে। হাতের 5 আঙ্গুল কি সমান হয়? জিহাদ আজ উপলব্ধি করল তার ভাই সত্যি অসাধারণ একজন। নতুবা এত কিছু করেও পরিবারের অকৃতজ্ঞতায় তার অভিযোগ নেই, বরং সবাইকে ভালো রাখতে নিজের জায়গা ছেড়ে দিচ্ছে। শ্যামা প্রশ্ন করল। আর ভাবি? জাবির উত্তরে বলল, ভাবিকে কিছুই জানানোর প্রয়োজন নেই। পরিস্থিতি স্বাভাবিক হোক। তোমরা দুজন ভাবিকে এসব কেন জানিয়েছ? আপার স্বভাব ভাবি বুঝে গিয়েছে। ভাবি কি ছোট? ভাবিদের বাসায় আপার আচরণ ভাবি দেখেছে না, আমরা পরে জানিয়েছি। আর ভাবি কি পর? বেশ করেছি জানিয়েছি। জানিয়েছ তো, আম্মা জানলো কি করে? শ্যামা অভিযোগ করল। রোমা ভয় পেয়ে বলে দিয়েছে। জাবির রোমার দিকে তাকিয়ে হাসে। এই বোনটা অনেক সহজ সরল। এই দিকেই নজর পড়ল অপুর, যে কেউ ভুলিয়ে ফেলতে পারে তার কথাই। হেসে বলল, আচ্ছা, যা বলেছ অতটুকুই, আর বলো না কিছু। সে যদি বাড়ির এই অবস্থা জানতে পারে, আব্বা আর দাদির মান সম্মান কিছুই থাকবে না। এমন পরিবেশে তো বড় হয়নি। এছাড়া আমি জানিও না তার মনোভাব কেমন। জিহাদ আহত স্বরে বলল, ভাইয়া আমার কি হবে? একা ফেলে যাচ্ছেন আমাকে সবাই। জিহাদের চুলগুলো এলোমেলো করে দিয়ে হেসে বলল, পাগল, তুই আমার সব। তুই শুধু আব্বা আম্মার দিকে খেয়াল রাখিস আর আমাকে আপডেট দিস। এতটুকুতেই বাক্য শেষ করে নিজের রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ একা থাকতে চাই সে। বড় ভাইয়াকে আজকের মতো কষ্ট পেতে আগে দেখেনি কখনো। শ্যামা ঠোঁট ফুলিয়ে কান্না চেপে জিহাদকে বলল, ছোট ভাইয়া আমাদের জীবনে এত কষ্ট কেন? জিহাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা মধ্যবিত্ত। সাংসারিক ঝামেলা মধ্যবিত্তদের নৈমিত্তিক ঘটনা। তবে আফা যা করছে তা মোটেও ঠিক না। আর আম্মা আফাকে তাল দিয়ে ভাইয়াকে অভিশাপ দেওয়া উচিত হয়নি। ভাইয়া আজ অনেক কষ্ট পেয়েছে। মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। কেন
কোনো মা পেটের সন্তানের মৃত্যু কামনা করে, তাও এমন সন্তান যাকে পেতে কত মা স্বপ্ন দেখবে। মানুষ আসলে দাঁত থাকতে এর মর্যাদা বোঝে না। আম্মা কি ছেলে পেটে ধরছে আম্মা নিজেও জানে না রে। রোমা চোখের পানি মুছে বলল, আবাকে আমি বদদোয়া দিচ্ছি, ও কোনো দিনও ভালো থাকবে না। ভাইয়ার মনে কষ্ট দিয়েছে না, ওর জীবনে আরো কষ্ট আসুক। থাক, বদদোয়া দিস না বোন, আল্লাহ আফাকে বুঝ দিক। মেইলের অপেক্ষায় বসে আছে রোশনি। লিটারেচার রিভিউ লেখা শেষ, এরপরও নতুন ইনফরমেশন দিবে বলল মিলে, যা একজন কমন ম্যানের লাইফে মোস্ট ইম্পর্টেন্ট। ফোনের আলো জ্বলে উঠতেই ভেসে উঠল বিখ্যাত বই, সাহিত্যের চিরায়ত একজন লেখক ফ্রান্স কাফকা। তারই বই এই দ্য মেটামরফোসিস। কিন্তু মেটামরফোসিসের সাথে থিসিসের কি সম্পর্ক? ব্যস্ত রাস্তার ফুটপাথ ধরে হাঁটছে 5 জন। থিসিস পেপারের ফাইন্ডিংস ছাড়া বাকি সব রেডি। কিছুদিন আগের মেইলে আসা মেটামরফোসিস নিয়েও আলোচনা করেছে রোশনি বন্ধুদের সাথে। ফাইনাল পরীক্ষা শেষ, ফলাফল ঘোষণা করলেই সবাই গ্র্যাজুয়েট। এর আগেই থিসিস পেপার সাবমিট করতে চায়। গত 1.5 মাস এতটাই ব্যস্ততায় কেটেছে যে অনেক কিছু ভুলিয়ে দিয়েছে রোশনিকে। বাসার লোকজন জাবিরের সাথে দেখা করতে বলেছে, তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিল পরীক্ষার পর। পরীক্ষায় ব্যাঘাত ঘটুক তা চাইনি। এছাড়া মানুষটার উপর অভিমানও হয়েছিল। পরীক্ষার দিন একটা মেসেজে উইশ করেই দায়িত্ব শেষ। রোমা শামা মাঝে মাঝে ফোন দিত ভাইদের ফোন থেকে, কিন্তু এখন আর তাও দেয় না। অনেকদিন মেয়ে দুটোর সাথে কথা হয় না। রোশনির ইচ্ছে করে ওদের সাথে সময় কাটাতে, মানুষটাকে দেখতে। বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। ভাবতো বিয়ের পরে সবটুকু সময় বরকে দিবে, অথচ সেই বরই কেমন ছন্নছাড়া। আগে যেদিন কথা হয়েছে নিজ থেকে ফোন দিয়েছে, কই একটা বারও ফোন দিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলো না। সেও নিবে না। দেখা যাক কদিন চলে এই অদৃশ্য মান অভিমান। অবশ্য এই অভিমান যে ব্যর্থ অভিমান রোশনি জানে, কারণ এর এতটুকু পরিমাণ আঁচও জাবিরের লাগবে না। রাস্তা পার হতে হবে, বেখেয়ালে রোশনি এ পাশেই রয়ে গেল। বন্ধুরা সব পার হয়ে গেল। পাশ ফিরে দেখে কেউ নেই। ও পাশ থেকে মাজিদ ডাকছে। ধ্যান ফিরে রোশনির সামনে আগাতে চাইলো। একা রাস্তা পার হওয়ার ভীতি আজও কাটেনি। অনেক গাড়ি। মাজিদ নিজেও আসতে পারছে না। ইশারা দিয়ে দাঁড়িয়ে থাকতে বোঝালো। মিনিট 5-6 মাথায় কেউ একজন রোশনির হাত ধরে টেনে নিয়ে রাস্তা পার করে দিচ্ছে। চমকে উঠল রোশনি। এভাবে অনধিকার চর্চার জন্য আঙুন্ডুকের উপর রাগ করে চেঁচাতে মন চাইলেও পারল না, কারণ এখন তারা মাঝ রাস্তায়। কথা বাড়ালে বাসের তলায় যেতে হবে। বন্ধুদের সামনে রোশনিকে দাঁড় করিয়ে দিয়ে আগন্তুক একটা রিক্সা দেখে উঠে গেল। পিছন থেকে রোশনি ডাক দিলেও শুনল না। রাগে রোশনি বলেই উঠল, অসভ্য। ফ্যার করে কথা এবং তানিশা তাকিয়ে আছে আগন্তুকের চলে যাওয়ার দিকে। ও আসির অধরদয় আলগা। মাজিদ রোশনিকে ধমকে বলল, লোকটা তোকে সাহায্য করছে, অসভ্য বলছিস কেন? ডাকলাম অথচ শুনেও না শোনার ভান করলো। হয়তো কোনো তাড়া ছিল না। তোরা মেয়েরা ধন্যবাদের পরিবর্তে ভদ্রলোকদের গালি দিস, আর প্লে বয়দের মিষ্টি করে হেসে ধন্যবাদ দিস। ননসেন্স ক্যারেক্টারলিস্ট। তানিশা রোশনির দিকে তাকিয়ে বলল, তোর পরিচিত কেউ? রোশনি ভ্রুকুচকে বলল, আশ্চর্য, আমি তো লোকটার মুখেই দেখলাম না। কথা নেই, বাত্র নেই, চলে গেল। বাদ দে। তবে লোকটা ভীষণ ভদ্রলোক গোছের, অসভ্য মনে হয়নি, তাই না রে? রোশনি ভ্রুকুচকে বলে। বাকিদের উদ্দেশ্যে বলল। সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পুনরায় হাঁটতে লাগলো গন্তব্যে। বেশ কিছু বছর পর পরিচিত ক্যান্টিনটাকে অপরিচিত লাগছে। ক্যান্টিনের মামা ছুটি এলো। ভিড়ের মাঝে পরিচিত কাউকে দেখলে যেমনটা লাগে তেমন অনুভব হলো। জাবির জড়িয়ে ধরলো। এমন সুন্দর মুহূর্ত কেউ ক্যান্টিনে আগে দেখেনি। সকলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকলো। সাত্তার মামাকে কেউ কখনো এভাবে ছুটে আসতে দেখেনি। নতুন জেনারেশনের এরা জানেই না এই ক্যান্টিনটা একসময় পুরনোদের আবেগ ছিল। সাত্তার মামা খুশিতে বলল, মামা, আপনি আইবেন আমারে একটা খবর দিতেন। কত বছর পর আইসেন। আপনার প্রিয় সিঙ্গারা আর জিলাপিটা বানাইতাম। জাবির হেসে বলল, মামা তুমি যা এখন বানাইছো তাই দাও। তুমি যা বানাও সবই মজা। না মামা,
ওইটা গুড়ের জিলাপি। আচ্ছা বহেন, আমি আইতাছি, চট কইরা কিছু বানাই আনি। কিচ্ছু লাগবে না, তবে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি দাও, একেবারে তোমার হাতের স্পেশালটা। সাত্তার খুশিতে ছুটে গেল। এর মাঝে রঞ্জনা চলে এলো, চেয়ার টেনে বসে বলল, সরি, বেশি ওয়েট করিয়ে ফেলেছি কি? না ঠিক আছে। আমিও বেশিক্ষণ থাকবো না, কথাটা সেরে চলে যাব। হুম। রঞ্জনা কিছুটা সময় নিয়ে বলল, জাবির, তুমি খুব ভালো একজন মানুষ নিঃসন্দেহে। আমি অত ভালো নই, তবে বিয়ের এত বছর পরও তোমার জন্য একটা সফট কর্নার আমার মনে থাকলেও আগের সেই অনুভূতিটা পাই না। আমাকে অনেক দোষ দিচ্ছে, আমি নাকি তোমাকে কষ্ট দিয়েছি, আমার মাফ চাওয়া উচিত। তুমি নাকি আজও আমার আশায় আছো, আমার সন্তান আছে, এমন অবাঞ্ছিত আশার তো কোনো মানে হয় না বলো? রঞ্জনার দিকে এতক্ষণ না তাকালেও এখন তাকালো। মনে হলো কেউ গালে সজোরে চপে ডাকাত করেছে। এখনো আশা মানে? রঞ্জনার কেউ কি চরিত্রহীন মনে হলো, যে অন্যজনের স্ত্রীর আশায় পড়ে থাকবে? কড়াকড়ি কিছু বলতে ইচ্ছে হলো, নিজেকে দমিয়ে পুরো কথা শুনবে বলে পণ করলো। রঞ্জনা পুনরায় বলল, আমি বাস্তবতার কাছে অসহায় ছিলাম, পরিবার তোমাকে মেনে নিত না। অন্যদিকে পালিয়ে এসে তোমার পরিবারে থাকাটা অসম্ভব ছিল। আমাদের ধর্ম ভিন্ন, সম্পর্কটা আবেগে পড়ে করেছিলাম, বয়স কম, আবেগ সামলাতে পারিনি। জাবির তাচ্ছিলের হাসি হাসলো। প্রেমটা জাবির করতে চাইনি, রঞ্জনা জোর করেই করেছিল। ধর্মের বাধা আসবে প্রথমেই জাবির উপস্থাপন করেছিল। রঞ্জনা বলেছিল ওর পরিবার মেনে নেবে, ও ধর্মান্তরিত হবে। জাবিরের ঘোর অমত থাকার সত্ত্বেও একসময় রঞ্জনার পাগলামো আচরণে বাধ্য হয়েছিল মন দিতে। জাবির যখন এড়িয়ে চলতো, রঞ্জনা নিজ থেকে জাবিরের সাথে মিশেছে, একসাথে গ্রুপে স্টাডি করেছে। মানব মন একটা সময় গলে যাওয়া স্বাভাবিক, তাই হলো। অথচ আজ সেই রঞ্জনা এসে সাফাই গাইছে। ব্যাপারটা হাস্যকর। রঞ্জনা থামলো না, বলতেই থাকলো, সবই তো জানো, তবে কেন এখনো আমার অপেক্ষায় আছো? তুমি আমার চুলের রং পছন্দ করতে, সেদিন একবারও প্রশংসা করনি, চোখে চোখ মেলাওনি, অন্যরা সবাই করেছে। তোমার এমন গুমড়ে যাওয়া আচরণ প্রকাশ করছে তুমি এখনো আমাকে চাও। এসব এখন মানায় না আমাদের। হ্যাঁ, এটা ঠিক যে তোমার যে চার্ম আছে তা হয়তো খুব কম মানুষের মাঝে পাবো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার লাক্সারি অ্যাফোর্ড করতে পারতে না তুমি। কথা শেষ তোমার? রঞ্জনা মাথা নেড়ে হ্যাঁ জানালো। জাবির হাত ঘড়িতে সময় দেখে নিল, স্বল্প উত্তরে বলল, বিয়ে করেছি 1.5 মাস হলো, কারো অপেক্ষাই নেই, এবং আর প্রশংসা শুধু হালাল সম্পর্কের করতে হয়। এনিওয়ে, ভালো থাকো, উঠতে হবে, কাজ আছে। লাচ্ছিটুকু পান করে এক পিস জিলাপি মুখে নিয়ে বাকি খাবার রঞ্জনাকে পার্সেল দিয়ে দিতে বলল সাত্তার মিয়াকে। নিজের পথে রওনা হলো। রঞ্জনা আগের জায়গায় বসে তাইফকে ফোন দিয়ে প্রশ্ন করল, জাবির বিয়ে করেছে, একথা বলিসনি কেন? প্রত্যুত্তরে তাইফ বলল, তুই কি জানতে চেয়েছিস? ও কাজটা কি করে পারলো? তাইফ ফোনের মাঝে তাচ্ছিল্য ভরা হাসি নিয়ে বলল, তুই যেভাবে পেরেছিস। এছাড়া ও কি সারা জীবন সন্ন্যাসী থাকবে নাকি? নিজের ইচ্ছেতেই বিয়ে করেছে। এখন কেউ ওর সামনে তার সমস্ত রূপ ঢেলে দিলেও ফিরে তাকাবে না। যেদিন বিয়ে করেছিল সেদিনই তোর সমস্ত অস্তিত্ব আগুনে ফুরিয়ে ফেলেছে হলের মাঠে। বৃথাই দেখা করলি, ওর কোনো অনুভূতি নেই তোর প্রতি। রঞ্জনা গজগজ করতে করতে ফোন কেটে দিল। এই যেন নিজের রূপের দম্ভের অপমান। কি এমন মেয়ে বিয়ে করেছে জাবির, যার জন্য আজ এত অহংকার? অফিসে পৌঁছে একের পর এক ফোন রিসিভ করতে করতে ক্লান্ত। হঠাৎ অনেক মাস পর বাবার ফোন থেকে কল দেখে ঘাবড়ে গেল। বাবার ফোনটা অব্যবহৃত। 15 দিন হলো সাবলেট থাকছে এক বন্ধুর সাথে। জিহাদ মাঝে মাঝে আসে, ও ছাড়া কেউ খোঁজ নেয় না। বন্ধুটুকে গিয়ে নিজেই দেখে আসে। কষ্ট পেলেও ভাইয়ার সামনে কাঁদে না। মায়ের আচরণ তো আগের মতোই আছে, ভেবে লাভ নেই।
বাবার ফোন রিসিভ করতেই বাবা প্রথমে বকাঝকা করলেন, এরপর করা আদেশ করলেন। দুদিনের মাঝে বাড়ি ফিরবে, বৌমার পরীক্ষা শেষ, ঘরে তুলবে, নতুবা তোমার মায়ের সাথে আমি কি করব নিজেও জানি না। রাগ সব সময় নিয়ন্ত্রণে থাকে না আমার। কিছুদিনের মাঝে আম্মা আসছে, এসে যদি সংসারের এমন ছিন্নভিন্ন অবস্থা দেখে তবে পরবর্তী খারাপ কিছু ঘটলে আমাকে দায়ী করবে না।